আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পাপেল এডুকেয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমরা যারা এসএসসি বা দাখিল ভোকেশনাল 2025 সনের পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের ম্যাথমেটিক্স 2 বা গণিত 2 যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের তোমাদের 11.2 থেকে 5টা ম্যাথ সমাধান আমরা দেখব। যে সমাধানগুলো তোমরা শিখলে এই টপিক থেকে তোমাদের যে ধরনের প্রশ্ন হোক না কেন তোমরা অ্যান্সার করতে পারবে। অথবা আমি যে 5টি ম্যাথ তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের পাপেল এডুকেয়ার কর্তৃক তৈরিকৃত সুপার সাজেশন থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এইখান থেকে কিন্তু তোমাদের এই ম্যাথগুলো পরীক্ষায় কমন পাবে। তো অবশ্যই পাপেল এডুকেয়ারের সকল সাবজেক্টের সুপার সাজেশনগুলো পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, কিংবা আমাদের ফেসবুক পেজে এসএমএস করার মাধ্যমে অনলাইন কোর্স অ্যান্ড সুপার সাজেশনের প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হতে পারো। ভর্তির জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। তো চলো আমরা আজকের এই ভিডিওতে 5টা ম্যাথের সমাধান দেখি, যেগুলো আমাদের পরীক্ষায় কাজে দিবে। ঠিক আছে, তো প্রথমত আমরা যে ম্যাথটা দেখবো সেখান থেকে তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা যে প্রথম ম্যাথটা সলভ করতে যাচ্ছি সেটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। তো আমাদের প্রথম যে ম্যাথটা, সেটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 45 সেন্টিমিটার এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের গিভেন ডাটা হিসেবে কি কি দেওয়া আছে? আমাদের উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে একটা ত্রিভুজের পরিসীমা এবং ত্রিভুজের যে 3টা বাহু থাকে সেই বাহুগুলোর দৈর্ঘ্যের যে অনুপাত, সেই অনুপাতটা দেওয়া আছে এবং এখান থেকে আমাদেরকে প্রত্যেকটা বাহুর যে অ্যাকচুয়াল দৈর্ঘ্য হবে সেটা নির্ণয় করতে হবে। তো চলো ম্যাথটা আমরা সমাধান করে ফেলি। এটা খুবই সহজ, একদম সিম্পল নিয়মের ম্যাথ। তো এটা সমাধান করার জন্য আমাদেরকে খেয়াল করতে হবে এখানে যে অনুপাতটা দেওয়া আছে, তো এটা হচ্ছে একটা প্রকৃত অনুপাত, তাই না? তো যদি ভগ্নাংশ আকারে অংশ দেওয়া থাকতো, অংশের অনুপাত দেওয়া থাকতো, তো সেগুলাকে কিন্তু আমরা প্রকৃত অনুপাত বলি না। আর এখানে যে অনুপাতটা দেওয়া আছে এটা কিন্তু প্রকৃত অনুপাত। তো প্রকৃত অনুপাত থেকে আমরা যে ম্যাথটা সমাধান করব এটা আমাদের জন্য খুবই সহজ হবে। কিভাবে? আমরা ধরে নিব যে ধরি আমাদের যে প্রথম বাহুটা আছে, হ্যাঁ, প্রথম বাহু ইকুয়াল টু, আমরা ধরে নিব প্রথম বাহু হচ্ছে কি 3x। এরকম ভাবে আমরা ধরে নিব হচ্ছে দ্বিতীয় বাহু ইকুয়াল টু হচ্ছে আমাদের অনুপাত কত 5, তাহলে আমরা ধরে নিব 5x। এরকম ভাবে আমাদের তৃতীয় বাহুটাকে আমরা ধরে নিব কি 7x। ঠিক আছে, কারণ আমাদের প্রকৃত অনুপাত থেকে আমরা এইভাবে ম্যাথগুলো সমাধান করতে পারবো। তো এখানে আমরা এটাকে ধরে নিলাম। এখন দেখো আমাদের প্রশ্নে কি বলেছিল, আমাদের প্রশ্নে বলেছিল যে পরিসীমাটা হচ্ছে 45 সেন্টিমিটার। পরিসীমা অর্থ তার মানে হচ্ছে আমাদের এই যে 3টা বাহু আমরা পাইলাম বা ধরে নিলাম, এই 3টার যোগফল হচ্ছে আমাদের 45 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে আমাদের হচ্ছে কি, প্রশ্ন মতে আমাদের হচ্ছে 3x plus 5x plus 7x is equal to 45। এখন এটাকে আমরা যদি কি করি, ক্যালকুলেশন করে ফেলি, তাহলে কিন্তু আমরা এখান থেকে x এর মানটা পেয়ে যাব এবং x এর মানটা এখানে বসায় দিলে আমাদের যে অ্যাকচুয়াল ভ্যালুটা বাহুগুলো সেগুলো কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমাদের অ্যানসারটা কত হচ্ছে? এখান থেকে কিন্তু আমাদের অ্যানসারটা দাঁড়াচ্ছে হচ্ছে কত 15। ঠিক আছে, 15x 45। তার মানে সুতরাং আমাদের x এর ভ্যালুটা আসতেছে কত 3। x এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করব, x এর ভ্যালুটা বসায় দিই। তাহলে এই যে প্রথম বাহুর ক্ষেত্রে আমি এখানে বেশি কিছু লিখলাম না, আমি জাস্ট এখানে x এর মানটা বসায় দিচ্ছি। তোমরা এখানে নিচে লিখে দিবা যে x এর মান বসিয়ে বাহুগুলো পাই। এরকম ভাবে হচ্ছে প্রথম বাহু আমরা 3 এর মান বসায় দিব, x এর মান হচ্ছে 3, তাহলে প্রথম বাহুর মান হচ্ছে 9। দ্বিতীয় বাহু আমরা 5 × 3 15। তৃতীয় বাহু এরকম ভাবে আমাদের 7 × 3 আসবে হচ্ছে কত 21। তো এইভাবে কিন্তু আমরা কি পেলাম, প্রথম যে ম্যাথটা আমাদের ছিল এটা সমাধান কিন্তু আমরা খুব সহজে করে ফেলতে পারলাম। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমাদের যে দ্বিতীয় ম্যাথটা আছে সেটা আমরা দেখবো এখন। তো আমাদের দ্বিতীয় ম্যাথটা হচ্ছে কি, এখানে জেলের ম্যাথটা দেওয়া আছে, এটা তোমাদের বইতে কিন্তু আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার মতো। তো এখানে কি বলছে, এখানে খেয়াল করো, এখানে বলছে যে 3জন জেলে মিলে মাছ ধরতে গেছে এবং তারা টোটাল 690টা মাছ ধরতে পারছে এবং কে কতটা মাছ ধরছে সেটার একটা অংশ দেওয়া আছে, অংশের অনুপাত দেওয়া আছে। তো প্রথম জেলের ক্ষেত্রে 3/2 2/3 দেওয়া আছে, দ্বিতীয় জেলে দেওয়া আছে 4/5 এবং তৃতীয় জেলে দেওয়া হচ্ছে 5/6। এখানে অংশের অনুপাত দেওয়া আছে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এখানে অংশ আকারে যদি দেওয়া থাকে সেটা হচ্ছে প্রকৃত অনুপাত, কিন্তু এখানে আমাদের দেওয়া নাই। তো এটাকে কি করতে হবে, প্রকৃত অনুপাতে আগে কনভার্ট করতে হবে। তো প্রকৃত অনুপাতে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে, এখানে যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার পর এখানে আমরা যে লবগুলা পাবো সেই লবগুলার অনুপাতই হবে আমাদের প্রকৃত অনুপাত।
তো এটা আমরা কিভাবে করতে পারি, এখানে আমাদের এই যে ভগ্নাংশগুলো দেওয়া আছে, ঠিক আছে, এই যে ভগ্নাংশগুলো, হ্যাঁ, 2/3, তারপর হচ্ছে কি 4/5, তারপর আমাদের দেওয়া আছে হচ্ছে 5/6। এই ভগ্নাংশগুলোকে আমরা কি করব, আমরা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে আমরা রূপান্তর করব, ঠিক আছে। তো এটা করার জন্য আমাদের কি করতে হয়, এইখানে যে হরগুলো দেওয়া আছে এগুলোকে আমাদের সমহর বিশিষ্ট করতে হবে। তাহলে এই জিনিসটা করার যে আমাদের নিয়মটা, সেটা হচ্ছে কি, এখানে যে হরগুলো আছে এই হরগুলোর যে আমাদের লসাগু বের হবে, সেই লসাগুটাই মূলত আমাদের কি করতে হবে, সমহর বিশিষ্ট আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা একটু দেখি যে এর লসাগু কত আসে। এখানে দেওয়া আছে হচ্ছে কত, 3, 5 এবং হচ্ছে 6। এটার লসাগু বের করাটা আমরা আশা করি জানি সবাই। তো এখানে হচ্ছে আমাদের 3, 5, 2, তাহলে আমাদের লসাগু আসতেছে হচ্ছে কত, 30। তার মানে আমরা যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করব, সেখানে সবগুলার হর কত হবে, 30 করতে হবে। তো এটা করার জন্য আমাদেরকে মানে হচ্ছে কি, এখানে যে 3, 5, 7টা আছে এটাকে 30 বানাইতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, 3 এর সাথে কত গুণ করলে আমাদের 30 আসতেছে, 10। তার মানে আমাদের লব এবং হর উভয় যে অংশটা আছে সেই জায়গায় আমাদের 10 দিয়ে গুণ করতে হবে। 3/2 এর ক্ষেত্রে 3/2 এর ক্ষেত্রে কি করতে হবে, আমাদের এটাকে যখন সমহরে রূপান্তর করব তখন আমাদের এখান থেকে কি কাজটা করতে হচ্ছে, 10/10 এটা দিয়ে গুণ করলে আমাদের চলে আসতেছে 20 বাই কত আসতেছে, 30। তো তোমরা বাংলা লেখাগুলো একটু লিখে নিবা, আমি এখানে বাংলা লেখাগুলো স্কিপ করতেছি। তার পরবর্তী মানে এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে। তারপর দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কাজ করি। এখানে হচ্ছে 4/5 দেওয়া আছে, এখানে আমাদের কি করতে হবে, 5, 6, 30, তার মানে 6 দিয়ে কাজ করতে হবে আমাদের। তার মানে হচ্ছে এখানে 24, এখানে আসতেছে আমাদের 30। তারপর হচ্ছে আমাদের কি 5/6। ওকে, তাহলে এখানে আমাদের 5/6, তার মানে হচ্ছে এখানে 5, 6, 30, তার মানে 5, 5, 25, 30। তাহলে এখানে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলা কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশের যে লবগুলা, এইগুলোর অনুপাতটা হবে আমাদের মূলত এই অংশের প্রকৃত অনুপাত। তাহলে আমরা এখন লিখতে পারি যে প্রকৃত অনুপাত, এখানে আমরা লিখতে পারি যে প্রকৃত অনুপাত কি, প্রকৃত অনুপাত আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 20 অনুপাত আমাদের কত দাঁড়াচ্ছে হচ্ছে 24 অনুপাত হচ্ছে 25। এটা হচ্ছে আমাদের প্রকৃত অনুপাত। এখন আমরা ওই যে সেম ভাবে যে ত্রিভুজের পরিসীমা যে নির্ণয় করছিলাম, সেই রকম ভাবে আমরা x ধরে নিয়ে ম্যাথটা করে দিব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো এখন আমরা কি করব, এটাকে আমরা ধরি প্রথম জেলে মাছ পায়, প্রথম জেলে মাছ পাই কত, প্রথম জেলে মাছ পাই আমরা ধরে নিলাম হচ্ছে কত, 20x ধরে নিলাম। এরকম ভাবে দ্বিতীয় জেলে মাছ পাই ইকুয়াল টু কত, 24x। সেম ভাবে আমরা কি করব, তৃতীয় জেলে মাছ পাই হচ্ছে 25x। তার মানে আমাদের যে শর্ত মতে যে দেওয়া ছিল, ম্যাথের মধ্যে যে দেওয়া ছিল, সেইখানে আমরা কি প্রশ্ন মতে টোটাল মাছ কতটা ছিল, টোটাল মাছ কতটা ধরতে সক্ষম হয়েছিল, 3জন জেলে মিলে 690টা, তাই না? তার মানে এই তিনটার যোগফলই হচ্ছে আমাদের 690। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, 690। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করি, এখানে ক্যালকুলেশন করলে আমাদের আসছে 69x ইকুয়াল টু 6900। তাহলে আমাদের x এর মান দাঁড়াচ্ছে কত, x এর মান দাঁড়াচ্ছে, এটা যদি আমরা এই পাশে ভাগ করি তাহলে x এর মান দাঁড়াচ্ছে 10। এখন এই যে x এর মানটা আমরা এখানে পাইছি, এখানে আমরা যে x এর মানটা যে পাইলাম, এই x এর মানটা কোথায় বসাইতে হবে, এই x এর মানটা আমাদেরকে এই জায়গায় বসাই দিতে হবে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা কিন্তু এখানে আমাদের রেজাল্টটা পেয়ে যাব, ঠিক আছে। এটা তোমরা নিচের লাইনে বসাই দিবা। ওকে, তাহলে 20 × 10, তাহলে হচ্ছে 200, তারপর হচ্ছে 24 ইন্টু 10 ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, 240। তারপর হচ্ছে 25 ইন্টু 10 ইকুয়াল টু আমাদের কত দাঁড়াচ্ছে, 250। তার মানে এতটি, ঠিক আছে। প্রথম জেলে, দ্বিতীয় জেলে, তৃতীয় জেলে যে মাছের সংখ্যাটা, এটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখান থেকে দেখি যে আমাদের যে ফুল ম্যাথটা আসলে কেমন দাঁড়াইছে। এখানে যদি আমরা একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের টোটাল ম্যাথটা দাঁড়াইছে এরকম, যে প্রথমত আমাদের যে
অংশগুলো দেওয়া ছিল, সেই অংশগুলো থেকে আমরা এটাকে সমহর বিশিষ্ট করে এখান থেকে আমরা প্রকৃত যে অনুপাতটা সেটা বের করে নিছি। তারপর সেখান থেকে প্রকৃত অনুপাতের আমরা এক্স এর ধরে নিয়ে সেখান থেকে আমরা এক্স এর একটা ভ্যালু বের করে দিছি। তারপরে এক্স এর মানটা বসিয়ে আমরা কি করেছি, প্রত্যেকটা জেলের আলাদা আলাদা ভাবে যে মাস তারা পাবে তাদের অংশ অনুযায়ী সেটা কিন্তু আমরা বের করে ফেলছি। তো এই ছিল হচ্ছে আমাদের যে দ্বিতীয় ম্যাথের সমাধানটা, সেটা এটা খুব ইজিলি কিন্তু আমরা করতে পারলাম। তারপর আমরা দেখি আমাদের কোন ম্যাথটা দেওয়া আছে। তো এখানে আমাদের আরেকটা ম্যাথ দেওয়া আছে, যেটা হচ্ছে কি একটি মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগে এবং পরের ফলনের অনুপাত দেওয়া আছে। অর্থাৎ একটা জমির কথা বলছে, যে জমিতে ফলনের অনুপাত দেওয়া আছে। কেমন কেমন অনুপাত দেওয়া আছে, এখানে ফলনের অনুপাত দেওয়া আছে 4:7। তো এই অনুপাতটা হচ্ছে, একটা হচ্ছে সেচের আগে কেমন ফলন পাওয়া যেত, আর একটা হচ্ছে সেচের পরে কেমন ফলন পাওয়া গেছে, তার উপর ভিত্তি করে অনুপাতটা। তাহলে এই যে 4 যে অংশটা আছে এটা হচ্ছে সেচের আগে, এবং 7টা হচ্ছে কি সেচের পরে। এখন আমাদের বলছে যে ওই মাঠে যে জমিতে আগে 304 কুইন্টাল ধান ফলতো, সেচ পাওয়ার পরে তার ফলন কত হবে। অর্থাৎ এখানে আরেকটা বিষয় দেওয়া আছে, সেটা হচ্ছে কি সেচের আগে এখানে 304 কুইন্টাল ফলন পাওয়া যেত। এখন আমাদের বলছে যে সেচের পরে ফলনটা কত হবে। তাহলে এটাও খুব সহজে আমরা করতে পারবো। আমরা একটু ধরে নিই যে এখানে আমরা ধরে নিব হচ্ছে সেচের আগের ফলন। ধরি হচ্ছে কি, ধরি সেচের আগের ফলন, সেচের আগের ফলন কত ধরে নিব আমরা, ইকুয়াল টু 4x, এবং সেচের পরের ফলনটাকে আমরা ধরে নিলাম হচ্ছে 7x। তাহলে এখন দেখো এখানে বলছে কি যে যে জমিতে আগে 304 কুইন্টাল, অর্থাৎ সেচের আগে 304 কুইন্টাল ধান ফলতো, অর্থাৎ আমাদের 4x ইকুয়াল টু কত হবে, 304 কুইন্টাল, তাই কিনা। তাহলে এখন এটাকে যদি আমরা কি করি, x এর মান বের করি, তাহলে আমাদের 304 ডিভাইডেড বাই 4, এখানে আমাদের x এর মান কত দাঁড়াচ্ছে, 76। ওকে, তাহলে এখান থেকে আমরা x এর মানটা পেয়ে গেছি। এখন তাহলে আমরা এখানে আমাদের যে 7x আছে, এখানে আমরা x এর মানটা বসায় দিই, তাহলে আমরা কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 7 ইন্টু x এর মান কত আমরা পাইলাম, 76 হলে এখানে আমাদের রেজাল্টটা কত আসে, এখানে আমাদের রেজাল্ট আসছে হচ্ছে 512 কুইন্টাল। ওকে, তাহলে আমরা এটাও পেয়ে গেলাম। খুব সহজ কিন্তু ম্যাথগুলো আমাদের, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা 3টা ম্যাথ কিন্তু সলভ করে ফেলেছি। যে 3টা ম্যাথ আমরা সলভ করেছি সেখানে আমাদের 1 নাম্বার 2 নাম্বারটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, 1 এবং 3 বেশি ইম্পর্টেন্ট না। তারপর তোমাদের হচ্ছে এই অধ্যায় থেকে এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি কিন্তু দেখাচ্ছি সুপার সাজেশন থেকে। তো অবশ্যই সুপার সাজেশন এবং অনলাইন ক্লাসের জন্য আমাদের পাপেল এডুকেয়ার অনলাইন যে কোর্সটা চলমান আছে, সেই কোর্সে কিন্তু তোমাদেরকে ভর্তি হতে হবে। ভর্তির জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা পরবর্তী যে 4 নাম্বার ম্যাথটা আছে সেটা একটু সমাধান করি। তো এখানে দেওয়া আছে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত দেওয়া আছে হচ্ছে 3:2, এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত দেওয়া আছে 4:3। ঠিক আছে, এটা কিসের অনুপাত, মানে এখানে বলা হয়েছে, এখানে মানে মূলত বলছে যে আমরা একটু এখান থেকে উদ্দীপকটা আগে একটু বোঝার চেষ্টা করি। যে 3:2 বলতে এখানে সাপোজ 3 একক পরিমাণ যদি ধান নেওয়া হয়, অর্থাৎ ধরেন হচ্ছে কি 3 কেজি চাল যদি নেয়, আমরা চিন্তা করতেছি যে 3 কেজি চাল যদি নেয়, তাহলে আমাদের এখান থেকে 2 কেজি কি হয়, 2 কেজি আমরা এখান থেকে 3 কেজি ধান নিলে 2 কেজি আমরা চাল পাই, এরকম কথা বলছে। আর এখান থেকে বলছে যে 4 কেজি যদি আমরা কিনে, আমরা যদি 4 কেজি গম নেই, তাহলে সেখান থেকে 3 কেজি আমরা কি পাই, সুজি পাই, এরকম কথাই বলছে। তো এখন আমাদের প্রশ্নটা হচ্ছে যে সমান পরিমাণের ধান গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের কর। মানে আমরা যদি কি করি, সমান পরিমাণ কিনে ধান এবং গম নেই, তাহলে সেইখান থেকে আমাদের চাল ও সুজির অনুপাত কেমন আসবে। যে পরিমাণ ধান নিব সেই পরিমাণে আমরা গম নিব, তাহলে তখন আমাদের সুজি এবং চালের অনুপাতটা কেমন আসবে সেটাই বলছে। তাহলে আমরা এখানে ধরে নিই যে আমরা 1 একক পরিমাণ ধান নিতেছি বা গম নিতেছি। তাহলে আমরা ধরে নিই যে আমরা ধরে নিব হচ্ছে যে ধানের অনুপাতটাকে আমরা x ধরে নিই, আর চালের অনুপাতটাকে আমরা x ধরে নিই, এবং যে ধানের অনুপাতটা আছে সেটাকে আমরা y ধরে নিই। ওকে, এইভাবে যদি আমরা ম্যাথটা করি তাহলে আমাদের জন্য সহজ। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা দেখব হচ্ছে ধরি উৎপন্ন চালের
পরিমাণ, উৎপন্ন চালের পরিমাণ আমরা ধরে নিলাম হচ্ছে কত, এক্স, এবং উৎপন্ন সুজির পরিমাণ আমরা ধরে নিলাম হচ্ছে কত, সুজির পরিমাণ আমরা ধরে নিলাম হচ্ছে সাপোজ ওয়াই। এখন ধানের ক্ষেত্রে কি হবে, মানে ধান এবং চালের ক্ষেত্রে, তো আমরা এখানে ধানের ক্ষেত্রে লিখে দিলাম, ধানের ক্ষেত্রে কি হবে, প্রশ্ন মতে কি, এখন এটা আমাদের এক একক পরিমাণ নিলে তাহলে এখান থেকে এটা হচ্ছে আমাদের পরিমাণ, তার মানে আমাদের দাঁড়াচ্ছে কত, 1:x = আমাদের কত, 3:2, তাই দাঁড়াচ্ছে না? ওকে, তাহলে এখন আমাদের কি হচ্ছে, এটাকে যদি আমরা একটু সমাধান করি তাহলে আমাদের এখান থেকে হচ্ছে 1/x, সরি এখান থেকে আমাদের হবে 3/2, তাহলে হচ্ছে 3/2। ওকে, তাহলে এখান থেকে আমাদের কত আসতেছে, x এর মানটা আমরা পাচ্ছি কত, 2/3। এই সেম ভাবে এখানে আমরা লিখবো হচ্ছে কি গমের ক্ষেত্রে, মানে গম ও সুজির ক্ষেত্রে আর কি, গমের ক্ষেত্রে। তো এখন এখান থেকে আমাদের দাঁড়াচ্ছে কত, 1:y, তার মানে এখান থেকে আমাদের এটা কত দেওয়া ছিল, 4:3। ক্লিয়ার? এখন এখান থেকে আমরা y এর মানটা বের করব, 4:3, তাহলে এখান থেকে আমাদের y এর মান দাঁড়াচ্ছে 3/4। তাহলে এখান থেকে আমরা কি পাইছি, এখান থেকে আমরা এই যে y এবং x এর ভ্যালু কিন্তু পেয়ে গেছে। এখন আমরা বলতে পারি যে সুতরাং চাল ও সুজির অনুপাত, চাল ও সুজির অনুপাত কত, এখানে হচ্ছে আমাদের চাল হচ্ছে আমাদের 2/3 আর আমাদের গম হচ্ছে 3/4। এটা আমাদের অ্যান্সার। তবে এখন আমাদের এটা আমাদের কি করতে হবে, প্রকৃত একটা অনুপাতে কনভার্ট করতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে, এর জন্য আমাদের লবে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে আমাদের এই যে হরটা না থাকে, হরটাকে আমরা কি করতে পারি, একদম কাটাকাটি করে দিতে পারি। এখন চিন্তা করো, এই 3 আর 4 লসাগু কত আমাদের 12। এখন যদি আমরা উভয় যে অনুপাতটা আছে এর লবে যদি আমরা কি করি, 12 দিয়ে গুণ করে দিই, 12 দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, হচ্ছে এখান থেকে আমাদের কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমাদের কত কেটে যাচ্ছে, 4, এখান থেকে আমাদের কেটে থাকতেছে হচ্ছে 3, তার মানে এখানে 4 দুগুণে 8, এখান থেকে আমাদের হচ্ছে 3 × 9। তাহলে এইটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার, গম ও সুজি, চাল ও সুজির যে অনুপাতটা সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে 8:9, এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সারটা। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা এই ধান থেকে গম, এই যে ম্যাথটা আমাদের আছে, এই ম্যাথের যে সমাধানটা কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, তো তোমরা এখান থেকে পুরো ম্যাথটা কিন্তু এখানে দেখে নিতে পারছো, আর আমি যেভাবে বললাম সেভাবে করলে কিন্তু ম্যাথটা সলভ হয়ে যাবে। ক্লিয়ার? এরপর আমাদের যে 5 নাম্বার ম্যাথটা আছে সেটা আমরা দেখি। এখান থেকে দেওয়া হচ্ছে জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ নেয়। এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে, যে জেমি এবং সিমি দুজন ব্যক্তি, তারা কি করছে, একই দিনে, অর্থাৎ ব্যাংক থেকে একই দিনে তারা যে ঋণটা নিছে, সেই ঋণের হচ্ছে যে মুনাফা দিতে হবে সেটা হচ্ছে 10% মুনাফায় তারা আলাদা আলাদা পরিমাণ অর্থ নিছে। অর্থাৎ সিমি যে পরিমাণ অর্থ নিছে তার থেকে আলাদা পরিমাণ অর্থ নিছে কি আমাদের সিমি। তার মানে এরপর হচ্ছে অর্থ ঋণ নেই। ঠিক আছে, এখন জেমি 2 বছর পর মুনাফা আসলে যত টাকা সুদ করে, 3 বছর পর সিমি মুনাফা আসলে তত টাকা সুদ করে। এখানে পার্থক্যটা হচ্ছে জেমি 2 বছর পর তার ঋণটা কি করে দেয়, ব্যাংকে সুদ করে দেয়, এবং সুদ করার সময় যা টোটাল অ্যামাউন্ট যত ব্যাংকে দেওয়া লাগে, সিমির সেটা দেওয়া লাগে হচ্ছে 3 বছর পরে। অর্থাৎ 3 বছর পরে সিমি ওই একই পরিমাণ অর্থ দেয়। তার মানে এখানে বলছে, এখানে যে কথাটা বলছে তার উপর ভিত্তি করে তাদের ঋণের অনুপাতটা নির্ণয় করতে বলছে। এখন ঋণের অনুপাতটা আমরা কিভাবে বের করতে পারি, এটা এখন আমরা দেখি। তো আমরা একটা সরল মুনাফার ক্ষেত্রে একটা সূত্র জানি। সূত্রটা হচ্ছে কি, এ মুনাফা আসল A = P × 1 + R। এইটা হচ্ছে আমাদের সূত্র একটা। তো এই সূত্র এখানে হচ্ছে এ হচ্ছে মুনাফা আসল, পি হচ্ছে মূলধন, মূলধন মানে হচ্ছে আমরা কত টাকা ঋণ নিছি সেটা, আর এখানে হচ্ছে আরটা হচ্ছে আমাদের কি ইন্টারেস্ট, অর্থাৎ কত % মুনাফা আমাদেরকে দিতে হচ্ছে, আর টিটা হচ্ছে কি সময়। ঠিক আছে, এই সূত্রটা থেকে আমাদের কি করতে হবে, ম্যাথটা সমাধান করতে হবে। তাহলে এটা এখানে থাক, বা যেভাবে ইচ্ছে এখানে রেখে দিলাম এটা। এখন আমরা কি করব, সিমি কত টাকা পরিশোধ করতেছে আর হচ্ছে জেমি কত টাকা পরিশোধ করতেছে সেটা একটা আমরা এরকম সমীকরণ আনবো। তাহলে আমরা প্রথমত জেমির ক্ষেত্রে দেখি। জেমির ক্ষেত্রে আমরা এখানে জেমি লিখে জেমির
সলভটা করে ফেলি। তাহলে এখান থেকে আমরা ধরে নিলাম হচ্ছে কত এ, দুজনের এই কিন্তু সমান। 3 বছর পর জেমি যে টাকা দিছে 2 বছর পর তাকে সিমিকে সেইটা মানে জেমি 2 বছর পর যে টাকাটা দিছে সিমিকে 3 বছর পর সেই টাকা দিতে হচ্ছে, তার মানে তাদের এর পরিমাণ একই। ওকে, তাহলে জেমি এ ইজ ইকুয়াল টু, আমরা এটাকে P2 ধরে নিলাম। সাপোজ এটা হচ্ছে কত P1 ধরে নিলাম এটাকে আমরা, তাহলে 1 প্লাস, অর্থাৎ জেমির মূলধন আর মানে ঋণের পরিমাণ আর হচ্ছে সিমি ঋণের পরিমাণ কিন্তু আলাদা, এই জন্য আমরা একটাকে P1 আর একটাকে P2 ধরে নিব। তাহলে এখান থেকে আমাদের আসতেছে RT। তাহলে এখান থেকে জেমির ক্ষেত্রে আর এর মান কত আসতেছে 10%। ওকে, তাহলে আমরা এখান থেকে এটার মান এখনো জানি না, আমরা এখান থেকে হচ্ছে আর এর মানটা জানি যে 0.1। আর হচ্ছে টি এর মান কত, টি এর মান দেওয়া আছে হচ্ছে 2, জেমির ক্ষেত্রে 2 বছর। তাহলে এখান থেকে কত দাঁড়াচ্ছে, আমরা একটু ক্যালকুলেশন করি। P1 ইন্টু আমাদের এখান থেকে যদি এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের ফলাফল আসতেছে হচ্ছে, আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি তাহলে আমরা এখান থেকে এটা পেয়ে যাব। তাহলে আমাদের এখান থেকে যে ফলাফলটা আসবে, এখান থেকে আমাদের আসতেছে হচ্ছে 1.2। ওকে, তাহলে এইখান থেকে আমরা এই সেম ভাবে আমরা কি করব, সেম ভাবে আমরা সিমিটটা বের করব। ওকে, তাহলে আমরা সিমিটটা বের করে নিই। এখন এখানে আমরা এটাকে মুছে দিই, এটা এইটুকু আমাদের লাগবে না, সরি, এইটুকু মুছে দিব, এইটুকু আমাদের প্রয়োজন নাই। ওকে, তাহলে এখন জেমিটটা বের করছি, এখন আমরা বের করবো হচ্ছে সিমিটটা। ওকে, সিমির ক্ষেত্রে এখানে আমাদের হচ্ছে a ইজ ইকুয়াল টু কত, এখান থেকে P2 ধরতে হবে এটাকে আমাদের, কারণ দুজনের ঋণের পরিমাণ আলাদা। তাহলে 1 প্লাস আর দুজনের যে মুনাফার পরিমাণ সেটাও কিন্তু সেম। আর এখান থেকে যে সালটা ছিল সালটাকে আমরা লিখে দিলাম এখান থেকে। তারপর এখান থেকে আমরা কি পাবো, P2 এখান থেকে 1 প্লাস আর হচ্ছে 0.01, আর এখান থেকে হচ্ছে এ, আর সিমির ক্ষেত্রে হচ্ছে এখান থেকে 3 বছর। ওকে, তাহলে এখান থেকে P2 ইন্টু কত আসবে আমাদের, এটা যদি ক্যালকুলেশন করি আমরা, এটার ক্যালকুলেশন করলে আমাদের ফলাফলটা আসতেছে হচ্ছে আমাদের 1 প্লাস 0. সরি, এখানে আমাদের হচ্ছে একটু ভুল হয়েছে, 0.1 হবে, 0.1 ইন্টু হচ্ছে 3 বছর। তাহলে 0.1 ইন্টু আমাদের হচ্ছে 3, তাহলে এখান থেকে আসতেছে 1.3। তাহলে এখান থেকে দুইজনের যে মুনাফা আসলে পরিমাণ সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা প্রশ্ন মতে বলতে পারি যে দুইজনের মুনাফা আসলে যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি যে এইখান থেকে আমরা যে ফলাফলটা পাবো এখান থেকে আমরা এটাকে কি করব, এটাকে আমরা সমান দেখাইতে পারি। অর্থাৎ এখান থেকে আমাদের হচ্ছে কি, আমরা এটাকে যদি A1 A2 ধরে নিই, এখন যদি বলি যে প্রশ্ন মতে A1 ইজ ইকুয়াল টু A2, এটা যদি বলি তাহলেও কিন্তু আমাদের হয়। তাহলে এখান থেকে A1 এর মান কত আসছে, P1 ইন্টু হচ্ছে 1.2, আমাদের A2 কত আসছে, P2 ইন্টু কত হচ্ছে 1.3। ঠিক আছে, এখন এটা থেকে আমাদের মেন সমাধানটা কিন্তু আসবে। এটা হচ্ছে এখান থেকে আমাদের যে মেন সমাধানটা, এটাকে আমরা কি করব, এটাকে আমাদের হচ্ছে এখান থেকে এটাকে পক্ষান্তর করে নিই। ঠিক আছে, তার মানে এখান থেকে যদি আমরা করি তাহলে P1 ডিভাইডেড বাই আমাদের P2 আসতেছে, আর এই পাশে আসতেছে আমাদের হচ্ছে 1.3 ডিভাইডেড বাই আমাদের আসতেছে কত, আমাদের 1.2। এখন এটাকে যদি আমরা কি করি, এটাকে আমাদের হচ্ছে ভগ্নাংশ আকারে আছে না, এটাকে আমরা একটু বাড়িয়ে দিই, অর্থাৎ ও হর এবং লবকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে তো কোনো মানে পরিবর্তন হয় না, তাই না? তাহলে এটাকে আমরা হচ্ছে একটু হর এবং লবকে 10 দিয়ে গুণ করে আমাদের উপরে হয়ে গেল 13, নিচে হয়ে গেল 12। ঠিক আছে, তাহলে এখন কিন্তু আমরা এটা কি পেয়ে গেছি, অনুপাতটা পেয়ে গেছি। তার মানে এখান থেকে আমাদের অনুপাত কি দাঁড়াচ্ছে, এখান থেকে আমাদের অনুপাতটা যে ঋণের অনুপাতটা সেটা কিন্তু আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে এখান থেকে যে 13:12, অর্থাৎ জেমি এবং সিমি ঋণের অনুপাত। তাহলে জেমি এবং সিমি ঋণের অনুপাত দাঁড়াচ্ছে জেমি অনুপাত সিমি, এটা হচ্ছে আমাদের কি ইকুয়াল টু 13:12। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? তো এই হচ্ছিল আমাদের এই অধ্যায় থেকে যে 5টা ম্যাথ যেগুলো আমাদের পরীক্ষায় আসার মতো, বা এই নিয়মের অঙ্কগুলো আমাদের পরীক্ষায় বারবার কিন্তু এসে থাকে। তো এই 5টা ম্যাথ যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো তাহলে তোমাদের যে ফাইনাল পরীক্ষাটা আছে সেখানে তোমরা ভালো ফলাফল করতে পারবা, এই অধ্যায়ের যে কোনো ম্যাথ কিন্তু সমাধান করতে পারবে। তো এখান থেকে আমাদের এই যে পাপিল কর্তৃক যে এসএসসি এবং দাখিল ভকেশনালের প্রত্যেকবার যে সুপার সাজেশন গুলো তৈরি করা হয়, এখান থেকে কিন্তু শতভাগ পর্যন্ত তোমাদের পরীক্ষায় কমন আসে। তো এই সুপার সাজেশন গুলো কালেক্ট করার জন্য এবং আমাদের এই সুপার সাজেশন ভিত্তিক অনলাইন ক্লাস হয় নিয়মিত জুমের মাধ্যমে,
সেই ক্লাসগুলো পেতে এবং রেকর্ডেড ভিডিও আকারে কিন্তু ক্লাসগুলো দেওয়া হয় আমাদের অ্যাপসে। এই ক্লাসগুলো করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি হতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ হাফেজ।